আজকের এই ব্রিফ ভিডিওতে আমরা ডিসকাস করব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। ঠিক আছে, নিটের জন্য নিটের ক্ষেত্রে সেল দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারের মধ্যে থেকে মাইটোকন্ড্রিয়া কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটিও অনেক বেশি। এছাড়া যখন তোমরা সেলুলার রেসপিরেশনে যাবে, মানে ইন দ্য চ্যাপ্টার অফ প্ল্যান্ট ফিজিওলজিতে যখন তোমরা এই সেলুলার রেসপিরেশনটা পড়বে, সেখানে দেখবে যে সেলুলার রেসপিরেশনের বিভিন্ন যে স্টেপস সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যেও পারফর্ম হচ্ছে, এবং সেই স্টেপসগুলো ঠিক কোথায় কীভাবে পারফর্ম হচ্ছে সেটা বোঝার জন্য তোমাকে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। তাই সেদিক থেকেও দেখতে গেলে মাইটোকন্ড্রিয়াটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আজকে আমরা এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কেই জানবো। তো লেট আস স্টার্ট। ফার্স্ট, তোমরা সবাই জানো যে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, কারণ সেলুলার যে এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, তার মেজরিটি পার্টটাই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে। বোঝা গেল? এটা আমরা আরেকটু ডিটেলস একটু পরে দেখতে পাবো। তার আগে ফার্স্টলি আমাদের দেখতে হবে দ্য স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। তো ফার্স্ট উই উইল টক অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। ওকে, স্ট্রাকচার। তো স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো, তোমরা সবাই জানো দ্যাট মাইটোকন্ড্রিয়া ইজ এ ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। ওকে, মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন থাকে, একটা হচ্ছে আউটার মেমব্রেন যেটা আউটার সাইডে থাকে, এবং নেক্সট হচ্ছে ইনার মেমব্রেন যেটা ভিতরের দিকে থাকে। তো লেট আস কনসিডার দ্যাট দিস ইজ দ্য আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া and there is another membrane called inner membrane inside the outer membrane, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ইনার মেমব্রেনটা অনেকগুলো ফিঙ্গার লাইক প্রজেকশান তৈরি করে, অনেকগুলো আঙুলের মতো প্রজেকশান তৈরি করে, যেগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে মুখ করে থাকে। তো লেট আস সি যে ইনার মেমব্রেনটা ঠিক কীভাবে থাকে। এইভাবে ইনার মেমব্রেনটা কিছু ফিঙ্গার লাইক প্রজেকশানস বা আঙুলের মতো কিছু প্রজেকশানস বা ভাঁজ তৈরি করে ভিতরের দিকে মুখ করে থাকে। এগুলোকে বলা হয় ইনভেজিনেশনস অফ ইনার মেমব্রেন। ইনভেজিনেশনস কেন? কারণ এই যে প্রজেকশনসগুলো তৈরি হচ্ছে সেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ইনভেজিনেশনস। ওকে, এবং এই যে ইনভেজিনেশনসগুলো আমরা দেখতে পাচ্ছি, এদেরকে কি বলা হচ্ছে? এই ইনভেজিনেশনসগুলোকে বা ফিঙ্গার লাইক প্রজেকশনসগুলোকে, এই ইনভেজিনেশনস বা ফিঙ্গার লাইক প্রজেকশনসগুলোকে বলা হয় ক্রিস্টি। ঠিক আছে, তো লেট আস সি যে দুটো মেমব্রেন রয়েছে মাইটোকন্ড্রিয়ার, একটা হচ্ছে আউটার মেমব্রেন, দিস ওয়ান ইজ দ্য আউটার মেমব্রেন, ওকে, and this one is the inner membrane, নাও এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের ঠিক মাঝখানে একটা স্পেস রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে একটি স্পেস রয়েছে, দিস ইজ দ্য স্পেস। এই স্পেসটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। যেহেতু দুটো মেমব্রেনের মাঝখানে রয়েছে তাই ইন্টার মেমব্রেন স্পেস। ঠিক আছে, স্পেসটাকে কী বলা হচ্ছে? ইন্টার মেমব্রেন স্পেস, কিংবা এটাকে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসও বলে, মাইটোকন্ড্রিয়াল স্পেস। এছাড়া এর আরও একটা নাম রয়েছে, সেটা হলো আউটার চেম্বার। ওকে, তাহলে দ্য স্পেস বিটুইন দ্য ইনার মেমব্রেন অ্যান্ড আউটার মেমব্রেন ইজ কল্ড ইন্টার মেমব্রেন স্পেস অর পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস অর আউটার চেম্বার। ওকে, এবার আমরা দেখলাম যে ইনার মেমব্রেন কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশনস তৈরি করে, বা ফিঙ্গার লাইক, ইট ইজ ভেরি অ্যাকিউরেট, ইট উইল বি অ্যাকিউরেট ইফ উই সে দ্যাট ইনার মেমব্রেন ডেভেলপস ফিউ ফিঙ্গার লাইক ইনভেজিনেশনস। ওকে, ফিঙ্গার লাইক ইনভেজিনেশনস তৈরি করে। তো এই যে ইনভেজিনেশনস যেগুলো ইনার মেমব্রেনের প্রজেকশনের জন্য তৈরি হচ্ছে আর কি, সেই ইনভেজিনেশনসগুলোকে বলা হয় ক্রিস্টা। ঠিক আছে, ইনভেজিনেশনসগুলোকে কী বলা হয়? ক্রিস্টা। এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার। এই যে ইনভেজিনেশনসগুলো তৈরি হয়েছে তাহলে এগুলোকে কী বলা হচ্ছে? ক্রিস্টা। তাহলে এই যে ইনভেজিনেশনসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রিস্টা বা ক্রিস্টি। ঠিক আছে, এইবারে দেখো ঠিক ইনার মেমব্রেনের ভিতরের দিকে
আর একটা পোটেনশিয়াল স্পেস আমরা দেখতে পাচ্ছি, দিস স্পেস, এই স্পেসটা যেটা ইনার মেমব্রেনের ভিতরের দিকে থাকে। তাহলে এই যে স্পেসটা দেখা যাচ্ছে ইনার মেমব্রেনের ভিতরের দিকে, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। কি বলা হচ্ছে? এটাকে কি বলা হচ্ছে? স্পেসটাকে কি বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ওকে, এবং এর আরও একটা নাম রয়েছে, দ্যাট ইজ ইনার চেম্বার। তাহলে একটা ছিল আউটার চেম্বার ইন বিটুইন দ্য ইনার মেমব্রেন অ্যান্ড আউটার মেমব্রেন, আর একটা হচ্ছে ইনার চেম্বার যেটা ইনার মেমব্রেনের দ্বারা আবদ্ধ। ঠিক আছে, ইনার মেমব্রেনের পরে যে স্পেসটা থাকছে সেটাকে বলা হচ্ছে ইনার চেম্বার। বোঝা গেল? এইবারে দেখো যে আর একটা স্পেস একটুখানি ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এই ক্রিস্টি বা ক্রিস্টাগুলোর মধ্যে এখানে একটা স্পেস দেখা যাচ্ছে, যে স্পেসটা আলটিমেটলি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে গিয়ে ওপেন হয়েছে। তো এই যে ক্রিস্টির মধ্যে যে স্পেসটা দেখা যায় সেটাকে বলা হয় ইন্টারক্রিস্টাল স্পেস। ঠিক আছে, তাহলে এই যে ক্রিস্টির মধ্যে যে স্পেসটা দেখা যাচ্ছে এটাকে কি বলছে? ইন্টারক্রিস্টাল স্পেস। ইন্টারক্রিস্টাল স্পেস। ওকে, সো এই হয়ে গেল একটা ওভারঅল স্ট্রাকচার। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আর কী কী পার্টস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে ক্রিস্টা কোনটা, ক্রিস্টা এবং তাছাড়া আউটার চেম্বার এবং ইনার চেম্বার এবং ম্যাট্রিক্স, এগুলো সবাই আমরা দেখলাম। এইবারে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে হবে, এই যে ক্রিস্টা বা ক্রিস্টি আমরা যেগুলোকে বলছি, সেই ক্রিস্টির গায়ে ছোটো ছোটো কিছু পার্টিকেল লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ক্রিস্টির গায়ে এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যায় যেটা অনেকটা টেনিস ব্যাটের মতো বা ব্যাডমিন্টনের ব্যাটের মতো দেখতে। এরকম কিছু স্ট্রাকচার ক্রিস্টার গায়ে দেখতে পাওয়া যায় এবং ইনার মেমব্রেনের গায়েও থাকে এরকম কিছু স্ট্রাকচার। এরকম সমস্ত মাইটোকন্ড্রিয়া জুড়েই থাকে, মানে টোটাল ইনার মেমব্রেনের গায়ে এরকম স্ট্রাকচারগুলো থাকে। এই যে ইনার মেমব্রেনের গায়ে এই ধরনের ছোটো ছোটো ব্যাডমিন্টনের যে ব্যাট বা টেনিস ব্যাট শেপড যে স্ট্রাকচার, কিংবা বলা যেতে পারে যে ললিপপ শেপড যে স্ট্রাকচার, এদেরকে বলা হয় ইনার মেমব্রেন সাব ইউনিটস অর এলিমেন্টারি পার্টিকেল কিংবা অক্সিজোমস। ঠিক আছে, তাহলে এই যে আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি টেনিস ব্যাট শেপড স্ট্রাকচার, ঠিক আছে, এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এগুলো কি? টেনিস ব্যাট শেপড স্ট্রাকচার। টেনিস ব্যাট শেপড স্ট্রাকচার। এই টেনিস ব্যাট শেপড স্ট্রাকচার এটাকে কি বলে? টেনিস ব্যাট শেপড স্ট্রাকচারটাকে এটাকে বলে ইনার মেমব্রেন সাব ইউনিট। কী বলছে? ইনার মেমব্রেন সাব ইউনিট, কিংবা এর আরেকটা নাম হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেল, ওকে, বা ইপি, কিংবা এর আরেকটা নাম হচ্ছে অক্সিজোম পার্টিকেল, অক্সিজোমস। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভেরিয়াস নেমস অফ দিস স্মল স্ট্রাকচার প্রেজেন্ট অন দ্য সারফেস অফ ইনার মেমব্রেন। ঠিক আছে, বোঝা গেল? এইবারে আমরা যদি একটুখানি বড় করে দেখি এই ইনার মেমব্রেনের এই পোর্শনটাকে, যদি আমরা একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো আসলে এটা কীরকম বা এর স্ট্রাকচারটা ঠিক কেমন। যদি আমরা ঠিক এই পোর্শনটাকেই যদি আমরা লেট আস জুম ইন টু দিস পোর্শন, যদি এই পোর্শনটাতে আমরা জুম ইন করি তাহলে কি দেখা যাবে? লেট আস সি। ঠিক আছে, ধরা যাক যে এই পোর্শনটার মধ্যে আমরা জুম ইন করছি। কোন পোর্শনটার মধ্যে? এই পোর্শনটার মধ্যে। তাহলে এটা খানিকটা এরকম, লাইক যদি আমি দেখি যে একটা সিম্পল মেমব্রেন লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা যে কালিতে ছিল সেই কালি দিয়ে করা যাক। এটা মেমব্রেন লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার কি টোটাল ইনার মেমব্রেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইনার মেমব্রেন। এটা কি তাহলে? এটা হচ্ছে ইনার মেমব্রেন। এবং ইনার মেমব্রেনের ভিতরের দিকে, মানে ভিতরের দিকে বলছি কি, ইনার মেমব্রেনের আউটার সাইডে এখানে কি থাকবে? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এবং তার ঠিক বাইরের দিকে কি থাকবে? এখানে আউটার মেমব্রেন থাকবে। এখানে আউটার মেমব্রেন থাকবে।
এটা হচ্ছে আউটার মেমব্রেন। তাহলে এটা আমার ইনার মেমব্রেন। কোনটা ইনার মেমব্রেন? এটা হচ্ছে আমার ইনার মেমব্রেন। এটা হচ্ছে কি ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন। আর এটা কি? এটা হচ্ছে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন। ওকে, এবং ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেনের মাঝখানে স্পেসটাকে কি বলছে? এটাকে বলছে পেরি মাইটোকন্ড্রিয়াল, মাইটোকন্ড্রিয়াল স্পেস, কিংবা এটাকে বলছে আউটার চেম্বার। ঠিক আছে, এইবারে ইনার মেমব্রেনের গায়ে আমরা পার্টিকেলগুলোকে দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, পার্টিকেলগুলো ঠিক কীভাবে থাকে যদি একটু দেখা যায়, যে পার্টিকেলগুলো আসলে এইভাবে থাকে, পার্টিকেলগুলো আসলে এইভাবে থাকে। পার্টিকেলের একটা বেস থাকে, যেটা আমি এখন দেখাচ্ছি, আঁকছি। এটা হচ্ছে পার্টিকেলের বেস, পার্টিকেলের একটা বেস থাকে, এবং বেসের উপরে পার্টিকেলের একটা স্মল নেক থাকে বা স্টক বলা যেতে পারে। ঠিক আছে, পার্টিকেলের একটা এরকম স্মল নেক থাকে, দেখো তোমরা একটা স্মল নেক এরকম দেখতে পাওয়া যায় পার্টিকেলটার, এবং তার উপরে পার্টিকেলটার একটা এরকম হেড থাকে। তাহলে এইটা হচ্ছে পার্টিকেলের হেড, এই পোর্শনটা হচ্ছে পার্টিকেলের হেড, এই ছোট পোর্শনটা হচ্ছে পার্টিকেলের নেক, এবং তারপরে নিচের রেক্ট্যাঙ্গুলার পোর্শনটা হচ্ছে পার্টিকেলের বেস। এবং এই যে টোটাল পার্টিকেলটা, এটাকে কি বলে? টোটাল পার্টিকেলটাকে বলা হয় অক্সিজোম পার্টিকেল বা এলিমেন্টারি পার্টিকেল বা সাব ইউনিটস, ইনার মেমব্রেন সাব ইউনিটস। ওকে, এবারে দেখো পার্টিকেলটা তাহলে কী কী স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। পার্টিকেলটার একটা হেড দেখতে পাওয়া যাচ্ছে। সো দিস ইজ দ্য হেড অফ দ্য পার্টিকেল। পার্টিকেলটাকে যদি আরেকটু বড় করে দেখা যায়, দরকার নেই, এটার মধ্যেই দেখা যাবে, একে আমরা জুম করে দিচ্ছি। সো দিস ইজ দ্য হেড অফ দ্য পার্টিকেল, হেড অফ দ্য পার্টিকেল, বা এটাকে হেড পিসও বলা যেতে পারে, হেড পিস। ঠিক আছে, হেড পিস অফ দ্য পার্টিকেল, বুঝা গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেস পোর্শন রয়েছে, বেস অফ দ্য পার্টিকেল। সো দিস ইজ দ্য বেস অফ দ্য পার্টিকেল, দিস ওয়ান ইজ দ্য বেস অফ দ্য পার্টিকেল, বেস পিস, বেস পিস অফ দ্য পার্টিকেল। এবং হেড আর বেসের মাঝখানে একটা কানেক্টিং লিঙ্ক রয়েছে, একটা কানেকশান রয়েছে থ্রু এ স্টক, সেটাকে বলা যেতে পারে কানেক্টিং স্টক। ঠিক আছে, এটাকে কী বলা যেতে পারে? কানেক্টিং স্টক, স্টক। ঠিক আছে, তাহলে এই সব টোটাল তিনটে পার্ট এই পার্টিকেলটার আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে হেড পিস যেটা দেখা যাচ্ছে, এই যে হেড পিস, এই টোটাল হেড পিসটাকে বলা হয় F1 পার্ট। হেড পিসটাকে কী বলা হচ্ছে? F1 পার্ট। জাস্ট হেড পিস এবং বেস পিস। এটা হচ্ছে বেস পিস এবং এটা হচ্ছে হেড পিস। এবারে হেড পিসটাকে কী বলা হয়? হেড পিসটাকে বলা হচ্ছে F1। ঠিক আছে, হেড পিসটাকে কী বলা হচ্ছে? F1। আর বেস পিসটাকে কী বলা হচ্ছে? বেস পিসটাকে বলা হয় F0 বা F0 পার্ট। তাহলে এই যে টোটাল পার্টিকেল, এই পার্টিকেলটার আমরা দুটো পার্ট দেখতে পেলাম, একটা হচ্ছে F1 পার্ট এবং আরেকটা হচ্ছে F0 পার্ট বা F0 পার্ট। বোঝা গেল? এই যে অক্সিজোম পার্টিকেল, এই অক্সিজোম পার্টিকেলের দুটো পার্ট আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে F1 পার্ট এবং আরেকটা হচ্ছে F0 পার্ট বা F0 পার্ট। ঠিক আছে, তাই জন্য সেই কারণেই এই পার্টিকেলটাকে F1 F0 পার্টিকেলও বলা হয়। টোটাল পার্টিকেলটাকে কি বলা হয়? F1 F0 পার্টিকেলও বলা হয়। টোটাল পার্টিকেলটাকে F1 F0 পার্টিকেল এটাও বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটা হয়ে গেল যে ইনার মেমব্রেনে ব্যাট শেপড বা টেনিস ব্যাট শেপড যে স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় তার টোটাল ইউনিটগুলো। ঠিক আছে, এইবারে এই F0 F1 পার্ট বা F0 F1 পার্টিকেল, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কারণ এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এনজাইম থাকে। ঠিক আছে, এই F0 F1 পার্টিকেল এর মধ্যে থাকে বা এটাই রিপ্রেজেন্টস
দ্য ATPase কিংবা ATP সিনথেস এনজাইম। ঠিক আছে, তাহলে F1 F0 পার্ট কাকে রিপ্রেজেন্ট করছে? ATP সিনথেস বা ATPase এনজাইমকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার ইনার মেমব্রেনের মধ্যে থাকা যে স্ট্রাকচারটা আমরা দেখছিলাম, তার বিশদে গঠনটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, এইবারে আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আর কী কী থাকে। দেখা যায় যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে এর একটা নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে এর একটা নিজস্ব ডিএনএ থাকে, কিন্তু ইন্টারেস্টিংলি এই ডিএনএটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড এবং সার্কুলার। ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্কুলার ডিএনএ, ঠিক যেমন ডিএনএটা প্রোক্যারিওটিক বা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক একই টাইপের ডিএনএ মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইট ইজ মোর সিমিলার টু প্রোক্যারিওটিক ডিএনএ দেন দ্য ইউক্যারিওটিক ডিএনএ। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকে কী বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আসলে কি? মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। এটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড সার্কিউলার ডিএনএ। বুঝা গেল? এবং এটাকে কি বলা হয়? mtDNA বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এবং এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ক্যান সিনথেসাইজ ফিউ প্রোটিনস। মাইটোকন্ড্রিয়াল ডিএনএর মধ্যে কিছু প্রোটিন সিনথেসিস করার ইনফরমেশান থাকে। তাছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে রাইবোসোমস। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকছে এবং তাছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোমসও থাকে। ধরে নেওয়া যাক এইগুলো হচ্ছে রাইবোসোমস। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম রাইবোসোমসও থাকে। ঠিক আছে, এরকম রাইবোসোমসও থাকে। তো এগুলো কি? এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাইবোসোমস। মাইটোকন্ড্রিয়ার এই রাইবোসোমসগুলো আসলে 70S টাইপ রাইবোসোম। তাহলে এখানেও দেখো, আমরা জানি যে জেনারেলি ইউক্যারিওটিক সেলে 80S টাইপের রাইবোসোম থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70S টাইপের রাইবোসোম থাকে। দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইউক্যারিওটিক সেল। বাট আর কাদের ক্ষেত্রে 70S রাইবোসোম দেখতে পাওয়া যায়? প্রোক্যারিওটদের ক্ষেত্রে 70S রাইবোসোম দেখতে পাওয়া যায়। সুতরাং মাইটোকন্ড্রিয়ার রাইবোসোমটা প্রোক্যারিওটদের ক্ষেত্রে প্রোক্যারিওটদের সাথে বেশি সিমিলার দেন দ্য ইউক্যারিওটস। ঠিক আছে, তাছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু আরএনএ মলিকিউলও দেখতে পাওয়া যায়। আরএনএ মলিকিউলও মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। তার মধ্যে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এগুলো সবই থাকছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব আরএনএ থাকছে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব রাইবোসোম থাকছে এবং তার সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী থাকছে? আরএনএ মলিকিউলও থাকছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী থাকছে? আরএনএস। এই আরএনএসগুলো কী কী হতে পারে? টিআরএনএ হতে পারে, এমআরএনএ হতে পারে কিংবা আরআরএনএ হতে পারে। টিআরএনএ, এমআরএনএ কিংবা আরআরএনএ হতে পারে। তাহলে যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে এর নিজস্ব ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এর রাইবোসোম আছে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরএনএও আছে এবং মাইটোকন্ড্রিয়া নিজের প্রোটিন নিজে সিনথেসাইজ করতে পারে, মানে ফিউ প্রোটিনস না, মাইটোকন্ড্রিয়া নিজের সমস্ত প্রোটিন সিনথেসাইজ করতে পারে না, কিন্তু ফিউ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন মাইটোকন্ড্রিয়া নিজে সিনথেসাইজ যেহেতু করতে পারে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল। সেমি কেন বলা হচ্ছে? কারণ ফিউ প্রোটিনস মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজ করতে পারে, সমস্ত প্রোটিন সিনথেসাইজ করতে পারে না, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল। সেমি অটোনোমাস অর্গানেল, যেহেতু মাইটোকন্ড্রিয়া ডিএনএ যুক্ত, আরএনএ যুক্ত এবং রাইবোসোম যুক্ত এবং নিজের কিছু প্রোটিন সে নিজেই সিনথেসাইজ করতে পারে, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট তোমরা একটু লিখে রাখো, যে এই যে আমি বললাম F1 F0 পার্টিকেল কিংবা তোমার ইনার মেমব্রেন সাব ইউনিট, এটার আর একটা নাম আছে। এটা হচ্ছে এই দুটো সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটাকে বলা হয় ফার্নান্ডেজ মোরেন পার্টিকেলও বলা হয়। এটাকে কি বলা হয়? ফার্নান্ডেজ মোরেন পার্টিকেলও বলা হয়। তাহলে আমি এখানে এটা ছোটো করে লিখে দিচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার এই পার্টিকেলগুলোর আর একটা নাম হচ্ছে ফার্নান্ডেজ মোরেন পার্টিকেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল মাইটোকন্ড্রিয়ার সমস্ত কম্পোনেন্টস। এইবারে আমরা মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা খুব ব্রিফলি একটুখানি দেখে নেব যে মাইটোকন্ড্রিয়ার কী কাজ।
তাহলে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার হয়ে গেল। এবং এরপরে আমরা কি দেখব, মাইটোকন্ড্রিয়ার ফাংশনস। সো লেট আস টক অ্যাবাউট দ্য ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া। ওকে, ফাংশনস, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার মেজর ফাংশন হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার যে মেজর ফাংশন সেটা হচ্ছে সিনথেসিস অফ এনার্জি, সিনথেসিস অফ এনার্জি, ওকে, ইন ফর্ম অফ এটিপি। আমরা জানি যে এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি অফ দ্য সেল, মানে সেলে যত এনার্জি সেগুলো অ্যাজ এ এটিপি থাকে, এটিপি মলিকিউল হিসাবে থাকে, এবং এই এটিপি মলিকিউলের মেজরিটিটাই সিনথেসাইজড হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এবং এই এটিপি প্রোডাকশনের ক্ষেত্রে দুটো ভাইটাল প্রসেস, এই দুটো ভাইটাল প্রসেস কি? ভাইটাল প্রসেস হচ্ছে ক্রেবস সাইকেল, এবং নেক্সট এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই দুটোই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। ক্রেবস সাইকেল কোথায় হয়? ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কোথায় হয়? অন দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এই দুটো ঘটনা মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হচ্ছে। ক্রেবস সাইকেল হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে। এবারে এই দুটো জিনিসকে আমরা একটুখানি ব্রিফলি দেখে নেব। তো সবার ফার্স্টে লেট আস টক অ্যাবাউট দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো আমরা দেখলাম যে এই যে ভিতরের পোর্শনটা সেটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এবং মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? All the essential enzymes required in Krebs cycle is present in mitochondrial matrix. All the essential enzymes required in Krebs cycle is present in mitochondrial matrix. All essential enzymes of Krebs cycle, এটা কোথায় থাকছে? is present in matrix. ওকে, ম্যাট্রিক্সের মধ্যে থাকছে। সেই কারণে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ক্রেবস সাইকেল পারফর্মড হয়। এবং তোমরা জানো যে ক্রেবস সাইকেল হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের একটা পার্ট। তাহলে অ্যারোবিক রেসপিরেশন যে সমস্ত সেলসে হচ্ছে সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও অনেক বেশি থাকে, এবং অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে এটিপি তৈরি করতে পারে। তাহলে ক্রেবস সাইকেল কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। তবে এখানে ছোট্ট একটা ব্যতিক্রম আছে। আমি বললাম যে ক্রেবস সাইকেলের সমস্ত এনজাইম মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে থাকে, কিন্তু ছোট্ট একটা ব্যতিক্রম আছে, যে ক্রেবস সাইকেলের একটা এনজাইম, দ্য নেম ইজ সাকসিনেট ডিহাইড্রোজেনেস। ক্রেবস সাইকেলের একটা এনজাইম দ্যাট ইজ সাকসিনেট ডিহাইড্রোজেনেস, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে তোমরা ইনার মেমব্রেনের সাইডে লিখে রাখো যে ইনার মেমব্রেনের মধ্যে যে সমস্ত এনজাইমসগুলো থাকে তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, ডিহাইড্রোজেনেস, ঠিক আছে। এই সাকসিনেট ডিহাইড্রোজেনেস হচ্ছে এনজাইম অফ ক্রেবস সাইকেল। ইট ইজ an enzyme of Krebs cycle, but it is present in inner membrane. এটা ইনার মেমব্রেনে থাকে। যদিও এটা একটা ক্রেবস সাইকেলের এনজাইম, তবে এটা ইনার মেমব্রেনে থাকে। তাই এটাকে বলা হচ্ছে মার্কার এনজাইম অফ মাইটোকন্ড্রিয়া। এটাকে কি বলা হয়? মার্কার এনজাইম অফ মাইটোকন্ড্রিয়া বা ক্যারেক্টারিস্টিক এনজাইম অফ মাইটোকন্ড্রিয়া। তাহলে সাকসিনেট ডিহাইড্রোজেনেসকে বলা হয় মার্কার এনজাইম অফ মাইটোকন্ড্রিয়া, ওকে। তাছাড়া যে আমরা দেখলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য প্রয়োজনীয় সমস্ত ইলেকট্রন ট্রান্সপোর্টার বা কো এনজাইমস দে আর অলসো প্রেজেন্ট ইন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য রিকোয়ার্ড এনজাইমস কোথায় থাকছে? ইনার মেমব্রেনে। তাহলে এনজাইমস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কোথায় থাকছে? ইনার মেমব্রেনে থাকছে। এছাড়া ইনার মেমব্রেনের আরেকটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা আমি তোমাদের বললাম, যেটা কিনা হচ্ছে গিয়ে ইন দ্য ফর্ম অফ ফার্নান্ডেজ-মোরেন পার্টিকেল বা ইন দ্য ফর্ম অফ এলিমেন্টারি পার্টিকেল থাকে, সেটা হচ্ছে এটিপিএস কিংবা এটিপি সিনথেস
এনজাইম, ঠিক আছে। ইট ইজ ইন দ্য ফর্ম অফ ফার্নান্ডেজ মোরেন পার্টিকেল, বা এই যে আমরা দেখলাম এটা যে অক্সিজম পার্টিকেল, ঠিক আছে। এখানে লাস্টলি আরেকটা পয়েন্ট আমি একটুখানি এমফাসাইজ করতে চাই, যে এই লাস্ট পয়েন্টটা তো তোমরা দেখতে পেলে যে কোথায় কী ফাংশন হয় এবং কোথায় কী এনজাইমস থাকে শর্টে দেখালাম, এবং তারপরে একটা লাস্ট পয়েন্ট দুটো মেমব্রেন সম্পর্কে আমি এখানে এমফাসাইজ করতে চাই, যে আউটার মেমব্রেন যেটা দেখা যাচ্ছে ইট ইজ আউটার মেমব্রেন, ইট ইজ হাইলি পারমিয়েবল, পারমিয়েবল, ঠিক আছে। ইট ইজ নট সিলেক্টিভলি পারমিয়েবল, ইট ইজ লাইক সিভ লাইক, ঠিক আছে। মানে বড় ম্যাক্রো মলিকিউল ছাড়া অন্যান্য সমস্ত মলিকিউলকেই জেনারেলি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকতে দেয়, ঠিক আছে। এর পারমিয়াবিলিটি খুবই বেশি, ঠিক আছে, এবং যে কোনো মলিকিউলই মোটামুটি আউটার মেমব্রেনের মধ্যে থেকে পাস করতে পারে। কিন্তু ইনার মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। তার মানে কি, যে ইনার মেমব্রেন সমস্ত মলিকিউলকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করতে দেয় না, কিছু কিছু বাছাই করা ডিজায়ারেবল মলিকিউলকেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করতে দেয়। এবং এই কোশ্চেনটা বহুবার এসছে যে সিভ লাইক স্ট্রাকচারটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনটা, সেটা হচ্ছে আউটার মেমব্রেন। অলওয়েজ রিমেম্বার দিস, ওকে। তাহলে এইটা হয়ে গেল একটা ভিডিওর মধ্যে আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার এবং মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন পার্টের ফাংশন। তাছাড়া মাইটোকন্ড্রিয়াকে কেন সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়, আর অক্সিজম পার্টিকেলটার কী কী পার্ট রয়েছে এগুলো সব আমরা দেখলাম, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই অবধি।